আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো আমার নতুন ভিডিওটিতে আমার সব আপুদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে গুলাটি তৈরি করছি। ক্যামেরাটা আজ অন করার ইচ্ছা ছিল না, তো দেখলাম যে যেহেতু নাস্তা বানাচ্ছি তাহলে একটু ভিডিও করে রাখি, পরবর্তীতে আপুদের সাথে শেয়ার করা যাবে। তো আমাদের হয় কি যে ইচ্ছা না থাকা সত্ত্বেও মাঝে মাঝে ভিডিওটা করতে হয়, যেহেতু একদিন পর একদিন ভিডিও শেয়ার করি, তো ভিডিও করে রাখলে হয় কি আমাদের কাছে একটু হালকা লাগে। তো কয়েকদিন আগের ভিডিও ছিল এটা। তো রুটি বানাচ্ছি, রুটিগুলো আজ অসম্ভব সুন্দর হয়েছিল মাশাল্লাহ। আজ রুটি সেই সাথে চা তৈরি করব। আমি জানি আমার আপুরা আমাকে গুলা রুটি তৈরি করা দেখলে বলেন যে অনেক সুন্দর হয় আপু তোমার গুলা রুটি তৈরি করা, আজও সেটাই বলবেন। তো এখানে একটা ডিম পোচ করে নিচ্ছি, তো অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছি। আমার আপুরা যারা দেখছেন ভিডিওটি চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। যেসব আপুরা প্রতিনিয়ত লাইক দিয়ে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ক্যামেরা অন করে যদি নাস্তা তৈরি করা হয় দেখা যায় কি যে 10 মিনিটে যেই নাস্তা তৈরি করা হবে সেটা আধা ঘন্টা লাগে। আজ একটু তাড়াতাড়ি নাস্তা রেডি করতে পেরেছি। ইদানিং খুব হালকা পাতলা নাস্তা রেডি করছি, আজ কিন্তু ভাজি করিনি। হয়েছে কি আপুরা, এই সকালে ঠান্ডার ভিতরে কিছু সবজি কাটতে ইচ্ছা করে না ভাজির জন্য আর কি। তো আজ ভাজিটা করছি না, চা তৈরি করে নিব। আর এই যে কিছুক্ষণ আগে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছি, এটা এখনও খাওয়া হয়নি, নাস্তা আগে রেডি করছিলাম। ভোর রাতে ঘুম থেকে উঠে যদি একটু করে আর একবার ঘুমানো হয় তখন দেখা যায় কি যে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়, নাস্তা বানানো তখন দেরি হয়ে যায়। তো এখন চিয়া সিডটা খেয়ে নিয়েছি, চা হয়ে যাওয়ার পর নাস্তাটা করে নিব। বাইরে থেকে খুব সুন্দর একটা আলো আসছে, যে কারণে ক্যামেরা একটু অন্যরকম লাগছে কিন্তু দেখতে। তো ছেলেকে একটু পানি দিয়ে দিয়েছি, সকালেও পানি খেতে চায় না, তো জোর করে একটু পানি খাওয়াতে হয়, বারবার করে বলে দিতে হয়। চার জন্য যে পানিটা চুলায় বসিয়ে দিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে জাল হয়ে গিয়েছে। এখন চা পাতা দিয়ে দিয়েছি, আরও দিয়েছি চিনি। তো চিনি চা পাতা এগুলো একটু ফুটিয়ে নিব, তারপর আমি কনডেন্স মিল্ক দিয়ে চাটা তৈরি করে নিব। রুটি কিন্তু পাশে তৈরি করা আছে এখনও। রুটিগুলো যখন বানানো হয় তখন হয় কি যে একদম মুচমুচে থাকে, আর যখন রুটিগুলো ঠান্ডা হয়ে যায় একদম সফট হয়ে যায়। আজ হয়েছে কি যে একদম হাতে বেলা রুটির মতন রুটি হয়েছে, এত বেশি ভালো লাগছিল। তো আজ 2 রকমের জলপাইয়ের আচার তৈরি করব। আমার আপুরা তো জানেননি যে আমার আচার তৈরি করতে খুব বেশি ভালো লাগে। জলপাই থেকে আমি যে শক্ত অংশটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি, সেই সাথে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। পানি এবং লবণ দিয়ে জলপাইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি পাশের চুলায়। তো জলপাইগুলো সিদ্ধ হতে থাক, এরই মাঝে আমরা নাস্তাটা সেরে নিব। তারপর জলপাইগুলো ঠান্ডা হয়ে গেলে আমি আচার তৈরি করে নিব। আজ কিন্তু 2 ধরনের আচার তৈরি করব। তো এই তো চা তৈরি করছি, আজ কিন্তু অল্প করেই চা তৈরি করছি। তো দেশি কুকিং লাইফস্টাইল আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, মিম তুমি চা খেতে পারো না, চা পান করলে তোমার ঘুম আসে না, আমাকে চা দিয়ে দাও। তা আপু তুমি চলে এসো, আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো। তো এখানে আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম। অনেক আপুরাই কমেন্ট করেন, আপু দাঁত করলে চলে আসবো বাসায়, তোমার হাতে রান্না খেতে ইচ্ছা করছে। সত্যি যদি আপুদের নিজের হাতে রান্না করে খাওয়াতে পারতাম আমার যে কত শান্তি লাগতো আপুদের বলে বোঝাতে পারছি না। আমার তো মনে হয় না যে এটা কখনো সম্ভব হবে। তারপর আপুদের বলছি চলে এসো আপু আমার বাসায়। আপুদের তো বলেছি আগেই যে 2 ধরনের জলপাই আচার তৈরি করব। তো আগেরগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে, যেগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে 1 কেজি পরিমাণে জলপাই আছে, এগুলো আমি এভাবে কেটে নিয়েছি বটি দিয়ে। তো খুব সুন্দরভাবে আমি একটা একটা করে সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু আগে ক্লিন করে নিয়েছি, তারপর কেটেছি। তো এখন এগুলো সিদ্ধ বসিয়ে দিব। প্রথম যে জলপাইগুলো সিদ্ধ বসিয়েছি সেগুলো কিন্তু শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। এখানে দিয়ে দিয়েছি হলুদ, শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, সেই সাথে পানি। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। জলপাই যদি একদিন এনে ঘরে রাখা হয় দেখা যায় কি যে জলপাইগুলো একটু নরম হয়ে যায়, তো সেগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমার জলপাইগুলো সেরকম হয়েছে, কারণ কয়েকদিন হয়েছে আনার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই অবস্থায় আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি। আর আগের যে জলপাইগুলো ছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি, কয়েকটা বিচি রেখে দিয়েছি। এখানে যে ধনিয়ার প্যাকেটটা আছে জানি না এই প্যাকেটের ধনিয়া দিয়ে গাছ হবে কিনা, বেলকুনিতে ধনিয়ার পাতা চাষ করব। তা আমার আপুরা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্যাকেটের ধনিয়া দিয়ে গাছ হবে কিনা। তো এখানে আমি 5 ফোড়ন ভেজে নিয়েছি।
আচার যেহেতু তৈরি করছি 5 ফোড়ন তো দিতেই হবে, 5 ফোড়ন ছাড়া আচার সম্ভবই না। সেই সাথে দিয়েছি ধনিয়া, জিরা এবং শুকনা মরিচ, এগুলো ভেজে নিচ্ছি। আর এখানে এই তো জলপাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এটার পানি ঝরিয়ে নিচ্ছি। প্রথমবার যেই জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি সেগুলো কিন্তু এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিলে ভালো হয় আর কি, পানিটা শুকিয়ে নেওয়া যায়। এতে করে একটা সুবিধা আর একটা অসুবিধা আছে, টকের পরিমাণ বেশি হয়, সেই সাথে পুষ্টিগুণ বেশি থাকে। তো আমার কাছে এরকমই ভালো লেগেছে, এই জন্য এই কাজটাই করে নিয়েছি। তো এখানে আমি দিয়েছি গুড়, সেই সাথে চিনি। তা আমি আমার পরিমাণ অনুযায়ী গুড় চিনি দিয়েছি। তো এটা একটু জাল করে নিয়েছি। তো এরকম যখন ঘনত্ব এসেছে এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা জলপাই। আজ কিন্তু তেল ছাড়া 2 রকমের জলপাই আচার তৈরি করব। খুব আলতো হাতে এটাকে নেড়ে দিতে হবে, না হলে ভেঙে যাবে। যেহেতু কুচি কুচি করে জলপাইটা কাটা আছে, খুব সাবধানে করতে হবে কাজটা। এখানে যে গুড় এবং চিনি শিরাটা তৈরি করে নিয়েছি, এটা কিন্তু শুধু চিনি বা শুধু গুড় দিয়ে তৈরি করা যায়। আমার কাছে অল্প পরিমাণে গুড় ছিল, সেটাও দিয়েছি, আর চিনি তো দিয়েছি। তো এখানে দিয়েছি ভাজা যেই মশলাগুলো ছিল সেগুলো। এটা সেই ভাজা মশলা যেটা কিছুক্ষণ আগে ভেজে রেখেছি, 5 ফোড়ন, জিরা, সেই সাথে ধনিয়া এবং শুকনা মরিচ। তো ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তাছাড়া যে আরেকটা আচার তৈরি করব সেটাতেও কিন্তু আমি সেম এই মশলাটাই ব্যবহার করব। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে আমি অনেকটা সময় নিয়ে আচারটা জাল করে নিয়েছি। জাল করার কারণে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তাছাড়া এখানে যেহেতু গুড় দিয়েছি এই জন্য কালারটা এরকম এসেছে। এখন এখানে দিয়ে দিয়েছি ভিনেগার বা সিরকা। তো এখন কিন্তু নামিয়ে নিব। তো ঠান্ডা করে তারপর এভাবে জারে রেখে দিব। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমার ছেলে তো বলছিল যে এটা হচ্ছে চকলেট। বুঝেন তাহলে যে কতটা মজা হয়েছে আচারটা। তো বলছিল যে জলপাইয়ের চকলেট আচার। তো এই তো দেখতে এরকম হয়েছে, খেতেও অসম্ভব টেস্টি ছিল। যারা আচার পছন্দ করেন আশা করছি তারা তৈরি করলে নিরাশ হবেন না। আগের যে কড়াইটা ছিল সেই কড়াইয়ে আমি এখন আর একটা আচার তৈরি করে নিব। তো ঝামেলামুক্ত কাজ করছি, এটা আবার ক্লিন করব, আচারই তো তৈরি করছি। আগেও আচার করেছি, এখনও করছি। এখানে আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু গরম মশলা দিব। এলাচ নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, সেই সাথে এখানে দারচিনি নিয়েছি, আরও দিব চিনি। আচার তৈরি করতে গেলে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি দিতে হয়, যেহেতু জলপাইগুলো টক থাকে। আমার কাছে মনে হয় যে যে কোনো আচারই চিনির পরিমাণ বেশি লাগে। টক জিনিস দিয়েই তো আচার তৈরি করা হয়, তাই না? তো মিষ্টিটা বেশি দিলে আচারের টক ভাবটা একটু কেটে যায়। তো এখানে আমি অনেক পরিমাণে চিনি দিয়েছি, লাল চিনি ছিল এগুলো। আচারের টক, মিষ্টি, ঝাল সব কিছুই থাকবে মিলেমিশে। তো চিনিটা যে গলে গিয়েছিল তারপর কিন্তু আমি এভাবে অনেকটা সময় নিয়ে জাল করে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন যে এটার ঘনত্ব কতটা কমে এসেছে। এখানে সেই ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ এই তো নেড়ে নিয়েছি। তো যাদের গ্যাসের সমস্যা নেই বা হাতে কাজ থাকে না বলতে বুঝিয়েছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে নাড়তে পারবেন, তাছাড়া বেলকুনিতে রোদ নেই, তারা এভাবে নেড়ে নেড়ে এই আচারটা শুকিয়ে নিতে পারেন। আমার কিন্তু সিলিন্ডার গ্যাস, সেই সাথে বেলকুনিতে রোদ আছে। তো এরপর রান্না করতে হবে। সব মিলেমিশে আমি এভাবে প্লেটে নিয়ে নিয়েছি, এটা রোদে শুকিয়ে নিব। বেলকুনিতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোদ আছে, এক রোদেই শুকিয়ে যাবে। এভাবে এক রোদে শুকাবে না সেটা বুঝতে পারছিলাম, পরবর্তীতে আমি এটা পাতলা করে শুকাতে দিয়েছি। তো 2টা প্লেটে দিয়ে দিয়েছিলাম। আর আপনারা তো দেখতেই পেয়েছেন যে তেল ছাড়া আমি 2টা আচারই তৈরি করে নিয়েছি। এখন রান্না করব। রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। স্টিলের বাটিতে আমি সবজি কেটে তারপর গরম পানিতে ভিজিয়ে রেখেছি, উপরে একটা স্টিলের প্লেট বা বাটি দিয়ে। তো পরবর্তীতে কি হয়েছে আমার আপুদের দেখাবো অবশ্যই। তো এখানে মাছ ভেজে নিচ্ছি, অন্য চুলায় ভাজি করে নিব। 2 চুলায় একই সাথে রান্না বসিয়ে নিলে হয় কি রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাছাড়া আগে থেকে যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। এখানে 2 চুলায় 2টা তরকারি রান্না করে নিব, একটা ভাজি, তাছাড়া মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। আজকে কয়েক রকমের সবজি দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করব, যেটা ভাজি করে নিচ্ছি। ফ্রিজে কয়েকটা শসা ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম ভাজি করে নিয়ে হবে। কখনো করা হয়নি, আজ করেছি, তবে অসম্ভব ভালো হয়েছিল। মূলাটা আমি ভাপ দিয়ে নিয়েছি। গত একটা ভিডিওতে আমি গরম পানি দিয়ে ফুলকপি ভিজিয়ে রাখা দেখিয়েছিলাম। তো আমার এক আপু বলেছিলেন যে খুব ভালো একটা জিনিস শিখে নিলাম। তো যেসব সবজি থেকে একটা উটকো গন্ধ আসে সেসব সবজিগুলো যদি একটু ভাপ দিয়ে নেওয়া হয় বা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় তখন কিন্তু সবজি থেকে আর সেই ঘ্রাণটা আসে না। এভাবে রান্না করলে হয়তো সেই পুষ্টিগুণটা পাবো না, তবে সবজিটার স্বাদ কিন্তু বেশি থাকবে। আমরা তো বাঙালিরা এটাই খুঁজি, তাই না? এখানে যেহেতু শসা দিয়েছি সেজন্য কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়েছে। এই পানি দিয়ে আমি ভাজিটা করে নিচ্ছি। আজ কিন্তু ভাজি করার সময় ঢাকনা ব্যবহার করিনি,
পাশের চুলায় দিয়েছি। আর এদিকে আমি এই সাইডে কড়াইটা নিয়ে এসেছি, কারণ এখানে দাঁড়িয়ে রান্না করতে আমার কাছে সুবিধা মনে হয়। এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে দিয়েছি গুঁড়া মশলা কিছু, তাছাড়া কাঁচামরিচটা দিয়ে আজকে সবজিটা রান্না করব, শুকনো মরিচের গুঁড়া দেইনি। আর এদিকে দেখুন আমার সেই সবজির অবস্থা। তো সবজি না হলে কিন্তু আমি রান্নাটাও শেষ করতে পারবো না। তো এত বেশি রাগ হচ্ছিল, মন খারাপ হচ্ছিল, সেই সাথে তো হাসিও পাচ্ছিল। স্টিলের বাটি যেহেতু গরম আছে এখনও, তো ভাবলাম যে পানি দিলে হয়তো ঠান্ডা হলে তারপর খুলে যাবে। কোনোভাবে আমি খুলতে পারছিলাম না। এটা খুলতে আমার কাছে সময় লেগেছে প্রায় 20 মিনিট। আর এদিকে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো প্রেসার কুকারের ঢাকনা যেভাবে আটকে থাকে সেভাবেই কিন্তু এটা আটকে ছিল। এতটা সময় নিয়ে আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি, সেই সাথে ওদিকে সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন সবজির সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। ভাজি কিন্তু হয়ে গিয়েছে, ভাজিটা এখন বাটিতে তুলে নিচ্ছি। সেই কখন ভাজি হয়েছে, ভাজিটা যে নামাবো তো সেটার কিন্তু সময় পাইনি। এই সবজির পিছনে আমার এতটা সময় দিতে হয়েছে। আচ্ছা আপুরা, আমার মতন কি এরকম বিপদে আপনারা কখনো পড়েছেন? আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে মনকে একটু সান্ত্বনা দিব যে আমার আপুরাও তো আমার দলে আছেন। তো আশা করছি আমার আপুরা এরকম ভুল কখনো করবেন না। তো এদিকে তো সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছিল। তারপর গরম পানি দিয়েছি ভেজে রাখা মাছ, আরও দিয়েছি টমেটো। তো এখানে কিন্তু কয়েক ধরনের সবজি আছে, শীতের যত ধরনের সবজি বাসায় ছিল সব দিয়েছি। সিম, মূলা, ফুলকপি, আলু, টমেটো, আর এই যে শেষ পর্যায়ে এসে দিয়েছি ধনিয়ার পাতা। সবুজ সবজি আছে, সেই সাথে দিয়েছি কাঁচামরিচ বাটা। এই জন্য তরকারিটার কালার আজ কিন্তু একটু সবুজ সবুজ হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। ধনিয়ার পাতা দিয়েছি। বরাবরের মতন আজও চুলার থেকে তরকারিটা নামিয়ে গরম গরম আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আজকে দুপুরে রান্নাবান্না আমাদের এইগুলোই আলহামদুলিল্লাহ। শীতের সবজি, সেই সাথে একটা আনকমন ভাজি। দেখছিলাম যে ফ্রিজের এক কোণায় 2টা শসা পড়ে রয়েছে, তো এটা তো ফেলে দিতে হবে, নষ্ট হয়ে যাবে আরও কয়েকদিন থাকলে। তো ভাজি করে নিই। 2টা শসা ভাজি করলে অল্প হয়ে যাবে পরিমাণে, সেই জন্য দিয়েছি একটা মূলা। তো এভাবে রান্নাবান্না করি। আর এদিকে আমি আচারগুলো সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি, এগুলো এখন জারে রিফিল করে নিব। তো এই আচারগুলো আমি কাঁচের জারে রাখবো। আর যে আচারগুলো রয়েছে মানে চকলেট আচার আমার ছেলের কথা মতে, তো সেই আচারগুলো আবার প্লাস্টিকের জারে রেখে দিব, কারণ সেগুলো খুব অল্প দিনের ভিতর শেষ হয়ে যাবে। আলিফ সোনা তখন একদম ছোট নবজাতক, একদম কিউট একটা বেবি ছিল মাশাআল্লাহ। আমি নিজেই তখন অনেক বেশি অসুস্থ ছিলাম। আলিফ সোনার বয়স হয়তো তখন 15 থেকে 20 দিন। তো সেই সময় আমি একই দিনে 2 রকমের জলপাই আচার তৈরি করে নিয়েছিলাম। এত বেশি আচার তৈরি করতে পছন্দ করতাম আমি। তো এখন মনে পড়লে খুব বেশি হাসি পায়, মনে হয় যে তখন আমি কত অবুঝ ছিলাম। আগের জারটা ছোট হয়ে যাওয়ার কারণে এখানে বড় জারটায় আচারগুলো নিয়ে নিয়েছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।